This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল। দেখুন, ইতিমধ্যেই আপনারা সকলে জেনে গিয়েছেন যে পশ্চিমবঙ্গের বুকে একটা অত্যন্ত মর্মান্তিক ঘটনা ঘটেছে। পাঁচবারের বিধায়ক, প্রাক্তন ডেপুটি স্পিকার, প্রাক্তন মন্ত্রী, তৃণমূল কংগ্রেসের অবিসংবাদিত নেতা আশীষ বন্দ্যোপাধ্যায় চরম সিদ্ধান্ত নিয়েছেন এবং সেই সিদ্ধান্তের ফলে তার জীবনাবসান হয়েছে। ইতিমধ্যেই তা প্রকাশ্যে। বিভিন্ন স্তরের নেতা, তৃণমূল কংগ্রেসের কালীঘাট তৃণমূল, এনসিপিআই তৃণমূল, ঋতব্রতপন্থী তৃণমূল, বিজেপি বা অন্যান্য যে সমস্ত রাজনৈতিক দল রয়েছে, তাদের সকলের পক্ষ থেকে আশীষ বন্দ্যোপাধ্যায়ের এই যে মৃত্যু, সেই মৃত্যুকে নিয়ে শোক প্রকাশ করা হয়েছে এবং প্রত্যেকে এক কথায় স্বীকার করছেন যে তার কোনো শত্রু ছিল না, তিনি অত্যন্ত ভদ্র মানুষ ছিলেন। এবং এই মৃত্যুকে কেন্দ্র করে রাজনৈতিক দোষারোপ পাল্টা দোষারোপের খেলা এই মুহূর্তে চলছে। কিন্তু ঘটনাচক্রে এই আশীষ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পরেই বা যেদিন আশীষ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু ঘটলো, ঠিক সেই মুহূর্তেই প্রকাশ্যে চলে আসলো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সত্য, যা পশ্চিমবঙ্গের বুকে এই মুহূর্তে কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেস বারংবার বলে আসছে। কি সেই বক্তব্য, কি সেই কথা? বিজেপির প্রতীকে নির্বাচিত এক বিধায়ক 2026 সালে যিনি নির্বাচিত হয়েছেন, এর আগে 2021 সালেও যিনি নির্বাচিত হয়েছিলেন বিজেপির প্রতীকে, সেই বিধায়ক খুব সুস্পষ্টভাবে বলে দিচ্ছেন যে ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেসের যে সমস্ত সদস্য সমর্থকরা রয়েছে, তাদেরকে যেন কোনো বিজেপির নেতা কর্মীরা অপমান না করে, তাদেরকে যেন বিজেপির কোনো নেতা কর্মীরা ডিস্টার্ব না করে। তার কারণ তারা কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেস নয়, তারা মমতাপন্থী তৃণমূল কংগ্রেস নয়। সুতরাং শত্রু মমতাপন্থী তৃণমূল কংগ্রেস, কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসই শত্রু, ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেসের শত্রু নয়। এই কথা কে বলছে? এই কথা বলছে বিজেপির প্রতীকে নির্বাচিত দুইবারের বিধায়ক। তিনি কি বললেন, কোন বিধায়ক এই কথা বললেন, দেখাবো। কিন্তু তার আগে কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসই যে আসল শত্রু, তা রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও এর আগে বলে ফেলেছিলেন। যদিও ভোটে জেতার সাথে সাথে শুভেন্দু অধিকারী হুঙ্কার দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের নাম গন্ধ রাখবো না, কিন্তু তারপরে যত দিন গেছে দেখা গেছে ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির একটা মধুর সম্পর্ক তৈরি হয়েছে। বিরোধী দল হিসাবে থাকলেও আসলে বিজেপির বি টিম হিসাবে বিধানসভার মধ্যে থেকে বিজেপিকে সাহায্য করাই ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেসের প্রথম এবং প্রধান উদ্দেশ্য। ফলে শুভেন্দু অধিকারী পরবর্তী সময় তার বলা কথা থেকে কিছুটা সরে এসে তিনি বলেছেন কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেস, অভিষেকপন্থী তৃণমূল কংগ্রেসের কোনো নামগন্ধ বা নাম নিশান তিনি রাখবেন না। একই কথার প্রতিধ্বনি শোনা গেল বিজেপির প্রতীকে নির্বাচিত দুইবারের বিধায়কের মুখে। এবার এই যেই ঘটনাচক্র গতকাল যেটা ঘটেছে, আশীষ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু, সেই আশীষ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু কেন ঘটলো, কোন চাপে আশীষ বন্দ্যোপাধ্যায় এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন, এই ধরনের নানান মন্তব্য, নানান বিষয় সামনে আসছে। সব থেকে বড় কথা, শুভেন্দু অধিকারী থেকে শুরু করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলছেন যে বিভিন্ন দুর্নীতির সঙ্গে যারা যুক্ত, তারা হয়তো আশীষ বন্দ্যোপাধ্যায়কে চাপ দিয়েছে, হুমকি দিয়েছে, থ্রেট করেছে। সেই কারণে আশীষ বন্দ্যোপাধ্যায় এরকম একটা চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। একবার শুনি তাদের কথা। আমার সঙ্গে আশীষদার শুক্রবার একাধিকবার কথা হয়, আমি মোবাইলটা বার করে দেখছিলাম। প্রথম আমার সঙ্গে সকালবেলা 10:12 কথা হয়, তারপর আমি একটা কল মিস করি 3:10-এ, তারপর আবার আমি ফোন করি 3:57-তে কথা হয় এবং প্রায় 12 মিনিট কথা হয়, সেই শেষ। মানে তারপরে আশীষদার সাথে কথা হয়নি। শুক্রবার দিন, গতকাল ছিল শনিবার, মানে 14 তারিখ কথা হয়েছিল। সকালবেলা যখন ফোন পেলাম, প্রথমে মনে হয়েছিল যে অবিশ্বাস্য ব্যাপার, এবং তারপর যখন আশীষদার সুইসাইড নোট, সেই সুইসাইড নোটটা দেখলাম, আমি আস্তে আস্তেও দেখছিলাম সুইসাইড নোটটা। সুইসাইড নোটের খুব ইন্টারেস্টিং, মুক্তোর মতো হাতের লেখা, এবং এই যে ছাত্রাবস্থা থেকেই রাজনীতির শুরু উল্লেখ করেছেন। এবং দেখবেন ওইখানে একটা জায়গায় রয়েছে, সর্বদা সব দলীয় অন্যায়ের মেনে
নিতে না পারলেও প্রতিবাদ করতে পারিনি। এবার শুধু আশিস দা না, আমরা এখানে যারা আছি, আমার নেতা অনুব্রত মণ্ডল থেকে শুরু করে স্নেহাশিস চক্রবর্তী, আকরুজ্জামান, এখানে আমাদের অভিজিৎ সিনহা রয়েছেন, চাঁদুদা রয়েছেন, শতাব্দী রয়েছেন, আমাদের রিজু দত্ত এখানে আছে, অসিত মাল আমাদের এমপি রয়েছেন। আমরা আশিসদার মতোই আমরাও, মানে পরিস্থিতি ছিল না যে, এবং সেটা উনি লিখে গেছেন। মমতা ব্যানার্জির যে তৃণমূলের যে অংশটা মমতা ব্যানার্জির সাথে আছে, সেই অংশটার সঙ্গে তো উনার দূরত্ব তৈরি হয়েছে। কারণ যে কমিটিটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন নির্বাচনে হেরে যাওয়ার পরে, সেখান থেকে উনি পদত্যাগ করেন এবং তিনি দূরত্ব বজায় রাখার কথা জানিয়েছিলেন যে আমি এই মানে মমতাপন্থী তৃণমূল থেকে আমি দূরত্ব বজায় রাখছি, এবং তিনি তার পদ থেকেও রেজিগনেশন দিয়েছিলেন। স্বাভাবিকভাবে কেউ ব্ল্যাকমেলিং করে থাকতে পারে, এগুলো পুলিশের কাজ দেখবেন, মোবাইল ফোন থেকে যদি কিছু পাওয়া যায়। শুনলাম, অর্থাৎ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, একদিকে মুখ্যমন্ত্রী একদিকে বিরোধী দলনেতা, দুজনেই বলছেন যে দুর্নীতিগ্রস্ত বেশ কিছু লোক থাকতে পারেন যাদের চাপে হয়তো আশিস বন্দ্যোপাধ্যায় এই ধরনের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। তারা বলছেন, অর্থাৎ তাদের তীর তৃণমূল কংগ্রেসের, কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের দিকে। তারা বলছেন যে কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের সঙ্গে তাদের দূরত্ব তৈরি হয়েছিল, অর্থাৎ এই আশিস বন্দ্যোপাধ্যায়ের দূরত্ব তৈরি হয়েছিল। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলছেন, আমার সঙ্গে তো একাধিকবার কথা হয়েছিল। মানে যে কোনো মূল্যে কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসকে দোষারোপ করতে পারলেই হলো। কিন্তু ওই যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বললেন যে দলের মধ্যে অনেক কিছু ঘটতো যেগুলোর সমর্থন না করলেও প্রতিবাদও করতে পারতেন না অনেকে। আশিস বাবু হয়তো এরকম কথাই তার শেষ চিঠিতে লিখে গেছেন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেছেন সেই বক্তব্য। এবার চট করে একটা ঘটনা দেখি, তারপর আসছি। যে মেয়েটা কি নাম, ওই আগে সেই মোটা করে মেয়েটা একটা কাপড়ের দোকানে যায়, সম্বিতা, ও বিজেপি করে অ্যারেস্ট করে দেয়, গাঁজা কেসে দেয়। আইসিপি ধরো তো, বর্ধমানে এসপি কে ধরো, কন্ট্রোল করতে পারবি? না কন্ট্রোল করতে পারলে বল, না অ্যারেস্ট করে ঢুকিয়ে দেবো। কে আছে রে? দেখলেন, অনুব্রত মণ্ডল একজন মহিলাকে গাঁজা কেসে অ্যারেস্ট করিয়ে দেওয়ার নিদান দিচ্ছেন এবং তার পাশে বসে রয়েছেন কে? আশিস বন্দ্যোপাধ্যায়। অনুব্রত মণ্ডল বর্তমানে কোন শিবিরে রয়েছেন? অনুব্রত মণ্ডল বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছেড়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে রয়েছেন। অনুব্রত মণ্ডলের পাশে যে ভিডিও দেখলাম সেখানে আশিস বন্দ্যোপাধ্যায় রয়েছেন, এবং অনুব্রত মণ্ডল যেই হুমকি বা যেই নিদান পুলিশকে দিচ্ছেন বা দেওয়ার কথা বলছেন এক মহিলাকে গাঁজা কেসে অ্যারেস্ট করিয়ে দেওয়ার জন্য, এটা একেবারে অন্যায় কথা। আশিস বন্দ্যোপাধ্যায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কথা অনুযায়ী হয়তো এই ধরনের অন্যায়কেই মেনে নিতে না পারলেও প্রতিবাদও করতে পারেনি। হয়তো ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এই কথার বা এই ঘটনার কথাই উল্লেখ করতে চেয়েছেন। যাকগে, এটা তো গেল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কথা, শুভেন্দু অধিকারীর কথা, আশিস বাবুর শেষ চিঠিতে কি উল্লেখ ছিল তার একটু ছোট্ট অংশের কথা। কিন্তু এই যে পুরো ঘটনার আগে, প্রায় 1 মাস আগে, যেদিন এই ঘটনা ঘটলো সেদিন 16ই আগস্ট, তার থেকে ঠিক 1 মাস আগে 21শে জুলাই আশিস বন্দ্যোপাধ্যায় শহীদ স্মরণে যাওয়ার জন্য বেরিয়েছিলেন। তাকে আমরা দেখতে পেয়েছিলাম শক্তিগড়ে কি ধরনের অপমানজনক একটি পরিস্থিতির সম্মুখীন হতে হয়। বিজেপির এক মণ্ডল সভাপতি তাকে মেরে তাকে চাপকানোর হুমকি দিয়েছিলেন। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা দেখেছিলাম আশিস বন্দ্যোপাধ্যায় অপমানিত হয়ে গাড়ি ঘুরিয়ে নিজের বাড়িতে ফিরে আসেন। একবার দেখুন সেই দৃশ্য। দলটা শেষ হয়ে গেল, তারপরে যাচ্ছেন নাকি? আপনারা যে শহীদগুলো করেছিলেন সেগুলোকে জবাব দেবে। চাপকে ছাল তুলে দিতাম একদম। কি করতে যাচ্ছেন? দেখলেন, কিন্তু ঘটনাচক্রে এই যে ঘটনা ঘটেছিল, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা দাবি করছেন আশিস বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে তাদের সঙ্গেই ছিলেন। শুভেন্দু অধিকারী দাবি করেছেন যে আশিস বন্দ্যোপাধ্যায় মমতাপন্থী তৃণমূল কংগ্রেসের পদাধিকারী হয়েছিলেন বটে, কিন্তু সেখান থেকে তিনি পদত্যাগ করেছিলেন। অর্থাৎ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের সঙ্গে আশিস বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক তৈরি হয়েছিল। কিন্তু সম্পর্ক তৈরি হওয়ার পরেও কেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, কেন
অনুব্রত মণ্ডল, কেন আখরুজ্জামান বাগ, কেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের বিধায়ক বা নেতারা আশিস বন্দ্যোপাধ্যায়ের উপর যেই আক্রমণ বা নোংরামিটা হয়েছিল শক্তিগড়ে তার প্রতিবাদ করেননি? প্রশ্ন উঠে যাচ্ছে। যেহেতু আশিস বন্দ্যোপাধ্যায়ের প্রাণহানি ঘটেছে, তার জন্য এখন তার বাড়িতে গিয়ে শোক জ্ঞাপন করবেন, এই জিনিস অভিনয় মনে হচ্ছে। হ্যাঁ, ঋতব্রত শিবিরের যে কর্মসূচি এখন সেটাকে অভিনয় মনে হচ্ছে। একবার এই বিষয়ে কুণাল ঘোষের বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, শুনুন। বলেছে এক মেরুদণ্ড বিক্রি করে দিয়েছে বিজেপির কাছে, জুতো চাটছে ওখানে। একবারও তো দাবি করেনি ওই ভদ্রলোক আমাদের শিবিরে আছেন, যে লোকটা ওকে পিঠে চামড়া গুটিয়ে দেওয়া বলেছে তাকে অ্যারেস্ট করতে হবে। বলেছে একটা ভিডিও দেখাতে পারবেন কেউ, একটা স্টেটমেন্ট দেখাতে পারবেন কেউ? যারা জুতো পরে জাতীয় পতাকা তোলে তাদের কাছ থেকে আপনি কি আশা করেন? আশিস বাবুর মতো একটি লোককে মানসিক চাপ দিয়ে যন্ত্রণায় ফেলে একটা অস্বাভাবিক মৃত্যু। হামলাটা হয়েছিল যখন তাকে মারবে বলেছিল তখন যায়নি কেন? এখন কি করতে যাচ্ছেন? এখন গিয়ে ওনার লাভটা কি? তো লোক দেখানি। এখন গিয়ে কি করবে? যখন যদি উনি ওনাদের টিমে ছিলেন, যখন ওকে অত্যাচার করা হলো, হামলা করা হলো, এখন কেন যাচ্ছেন? তাই যদি হয় তাহলে চাটন ঋত আগে বালুরঘাটে সেই মাইটির বাড়িতে যাক। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, চাটন ঋত, বালিশ চাটা ঋত, ধান্দাবাজ ঋত, তার বিরুদ্ধে ধর্ষণ, সেই মেয়েটি অস্বাভাবিক মৃত্যু হলো কেন? আমরা তো বলছি তারও তদন্ত চাই। আশিস বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যাচ্ছে কেন? অস্বাভাবিক মৃত্যু হলে নম্রতা দত্তর বাড়িতেও যাক, বালুরঘাট থানায় যাক, কেন যাবে না সেখানে? ঋতর বিরুদ্ধে অভিযোগকারিনীর রহস্য মৃত্যু হয়েছে, অস্বাভাবিক মৃত্যু হয়েছিল বলে অভিযোগ, তাহলে সেখানে যাচ্ছে না কেন ঋত? এখানে কোনো দায়িত্ব পালন করেনি, এখন মুখে চুনকালি পড়েছে সেই জন্য যাচ্ছে। আর সঙ্গে কারা যাচ্ছে? যারা নিজেদের এলাকায় ঢুকে কাজ করতে পারছে না। শুনলেন কুণাল ঘোষের বক্তব্য। আর ঠিক এর পরেই যে কথা দিয়ে শুরু করেছিলাম, যে এই সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে দোষারোপ পাল্টা দোষারোপের পালা চলছে। শুভেন্দু অধিকারী থেকে শুরু করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা চেষ্টা করছেন যাতে এই ঘটনার সম্পূর্ণ দায় মমতাপন্থী তৃণমূল কংগ্রেস, কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের ঘাড়ে ফেলে দেওয়া যায়। আর ঠিক তখনই একটা জিনিস প্রকাশ্যে চলে এসছে। গোপনও কথাটি রবে না গোপনে, গোপন কথাটি প্রকাশিত করে ফেলেছে বিজেপির দুবারের বিধায়ক। যদিও রাজনীতিতে তিনি খুব একটা পটু নন, তাই হয়তো জনসমক্ষে এইভাবেই কথা বলে ফেলেছেন। তিনি কে? তিনি প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দা। 2021 সালের বিধানসভা ভোটে জয়ী হয়েছেন, 2026 সালের বিধানসভা ভোটে জয়ী হয়েছেন। তিনি সর্বসমক্ষে বিজেপির নিচুতলার কর্মী সমর্থকদের নিদান দিচ্ছেন। কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেস যারা নয়, যারা ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেস, তাদেরকে ডিস্টার্ব করা যাবে না। আমাদের সদস্যরা যদি মালা পরে তাদেরকেও মালা পরাতে হবে, তারা এলাকায় কাজ করবে, তাদেরকে কোনো অপমান করা যাবে না। অর্থাৎ আসল শত্রু মমতাপন্থী কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেস, ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেস আসল শত্রু নয়, তারা আমাদের বন্ধু। একবার শুনুন সেই স্বীকারোক্তি। খুব ইম্পর্টেন্ট বিষয়, যারা যারা এখানে সমর্থন করেছে তারা টিএমসি নেই, তারা কালীঘাট টিএমসি নেই, ঠিক আছে? তো তারা যখন বেরোবে তাদেরকে কোনো কুকথা কোনো মেম্বার, কোনো আমাদের কার্যকর্তারা না বলে। আমি ক্লিয়ার বার্তা দিচ্ছি, আপনারা প্রত্যেককে সম্মান জানাবেন। তাদের এলে আমাদের যেরকম মালা পরবে তারাও মালা পরে বেরোবে। কোনো রকম ভাবে কোনো যেন কুকথা কেউ যেন না বলে। আমি যদি জানতে পারি তাহলে কিন্তু খুব খারাপ হবে, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট বিষয়। শুনলেন? অর্থাৎ আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু একদম সুস্পষ্টভাবে পরিষ্কার করে দিল বিজেপির শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্যরা যেই ভাষাতে যেই লাইনে কথা বলে, বর্তমানে পশ্চিমবঙ্গের বিধানসভায় নকল বিরোধী হিসাবে যারা রয়েছে, আসলে বিজেপির বি টিম হিসাবে যারা কাজ করছে, সেই ঋতব্রত থেকে শুরু করে আখরুজ্জামান, সকলে তাদের ভাষাতেই কথা বলে। আসল বিরোধী দল কালীঘাটপন্থী তৃণমূল, মমতাপন্থী তৃণমূল। বাকি যারা রয়েছে ঋতব্রতর সঙ্গে, তারা বিরোধী দলের মর্যাদা কোন রকমের জোগাড় হয়তো করেছেন, কিন্তু আসলে তারা বিজেপিরই একটা ছোট্ট শাখা সংগঠনে পরিণত হয়েছে। বাংলার মানুষ সবকিছু দেখছেন, সবকিছু বুঝছেন। উত্তর কবে দেবেন তা তারাই বলতে পারবেন। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।